নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা 45 মিনিট মতো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এবং বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর কি বলছে দেখো, বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চলো 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1526 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বলছে জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণ হত্যা দেওয়া হয়? উত্তর হবে গুরু অর্জুন। 3 নম্বর প্রশ্ন হলো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল কোন নদীর তীরে? উত্তর হবে যমুনা নদীর তীরে। 4 নম্বর প্রশ্ন হলো কিতাবুল রিহলা এর রচয়িতা হলেন কে? উত্তর হবে ইবন বতুতা। 5 নম্বর প্রশ্ন হলো খলজি বিপ্লব ঘটেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1290 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন হলো উত্তরসূরিদের মধ্যে অল ভাগ করার তৈমুরীয় নীতি ভেঙেছিলেন কে? উত্তর হবে আকবর। 7 নম্বর প্রশ্ন হলো 12 ভূঁইয়া অন্যতম ছিলেন কে? উত্তর হবে ঈশা খান। 8 নম্বর প্রশ্ন হলো দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল? উত্তর হবে যমুনা নদী। 9 নম্বর প্রশ্ন হলো আল রিহলা বিবরণটি লিখেছিলেন কে? উত্তর হবে ইবন বতুতা। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে শাসক হয়েও সুলতান উপাধি নেননি কে? উত্তর হবে খিজির খান। দ্বিতীয় টপিক কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। চলো 1 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন? উত্তর হবে সুফি সাধু। 2 নম্বর প্রশ্ন হলো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর হলো রানা প্রতাপ ও আকবরের মধ্যে। 3 নম্বর প্রশ্ন হলো রুমি কৌশল কে ব্যবহার করেছিলেন? উত্তর হলো বহলুল লোদি। 4 নম্বর প্রশ্ন হলো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি? উত্তর হলো মালিক কাফুর। 5 নম্বর প্রশ্ন হলো ভাস্কো দা গামা কে ছিলেন? উত্তর হলো পর্তুগিজ নাবিক। 6 নম্বর প্রশ্ন হলো বখতিয়ার খলজি কোথাকার শাসক ছিলেন? উত্তর হলো বাংলার বা লখনৌতি। 7 নম্বর প্রশ্ন হলো ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কি ছিল? উত্তর হলো খালিফা। 8 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম খালিফা অনুমোদন লাভ করেন কে? উত্তর হলো ইলতুৎমিশ। 9 নম্বর প্রশ্ন হলো ইলতুৎমিশের সার্থক উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর হলো সুলতান রিজিয়া। 10 নম্বর প্রশ্ন হলো বন্দেগান ই সাহেলগানির সদস্য কে ছিলেন? উত্তর হলো ইলতুৎমিশের অনুগত দাস সামন্তরা। 11 নম্বর প্রশ্ন হলো 40 চক্র তৈরি করা হয় কার সময়ে? উত্তর হলো ইলতুৎমিশের সময়। 12 নম্বর প্রশ্ন হলো তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? উত্তর হলো গিয়াসউদ্দিন তুগলক। 13 নম্বর প্রশ্ন হলো পাগলা রাজা কাকে বলা হয়? উত্তর হলো মোহাম্মদ বিন তুগলককে। 14 নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় রাজধানী দেবনগরের নতুন নাম কি হয়? উত্তর হলো দৌলতাবাদ। 15 নম্বর প্রশ্ন হলো কিতাবুল রিহলা গ্রন্থের রচয়িতাকে? উত্তর হলো ইবন বতুতা। 16 নম্বর প্রশ্ন হলো খলজি বিপ্লব কবে ঘটেছিল? উত্তর হলো 1290 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন হলো পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? উত্তর হলো গুরু অর্জুন দেবকে। 18 নম্বর প্রশ্ন হলো কোন নদী দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল? উত্তর হলো যমুনা নদী। 19 নম্বর প্রশ্ন হলো আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি? উত্তর হবে মালিক কাফুর। 20 নম্বর প্রশ্ন হলো মোহাম্মদ ঘুরি মারা গেলে তার জয় করা অঞ্চলগুলি কাদের মধ্যে ভাগ হয়ে যায়? উত্তর হলো তার সেনাপতিদের মধ্যে ভাগ হয়ে যায়। 3 নম্বর টপিকটা দেখে নাও, বলছে কি বলছে, বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মুঘল আমলে মনসবদারের কিভাবে বেতন দেওয়া হতো? মনসবদারদের উত্তরে কি বলছে, বলছে মনসবদারদের বেতন নগদ অর্থে পরিবর্তে জায়গির বা কর আদায়ের অধিকার প্রদান করে দেওয়া হতো। এই ব্যবস্থাকে জায়গিরদারি প্রথাও বলা হতো। 2 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে পাট্টা ও কবিলিয়ত কি? প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। চলো উত্তর কি বলছে, পাট্টা ছিল চাষির নামে জমির মালিকানা লিখিত দলিল। কবিলিয়ত ছিল চাষির কাছ থেকে নেওয়া চুক্তিপত্র যেখানে কর প্রদানের শর্তাবলী লেখা থাকতো। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল তার দুটি উল্লেখ করো। উত্তর হলো সামন্ত প্রধানদের বিদ্রোহ দমন। 4 নম্বর প্রশ্ন হলো মুঘলরা নিজেদের মুঘল বলে মনে করতো না কেন? বলছে মুঘলরা মূলত তুর্কি মঙ্গল ও বংশোদ্ভূত হলেও ভারতীয় সভ্যতার প্রভাবে তারা নিজেদের আলাদা করে চিহ্নিত করতো না, ভারতীয় সমাজের নিজেদের স্থায়ী বাসিন্দা বলেই মনে করত। 5 নম্বর প্রশ্ন হলো বাদশাহ শাহজাহান কেন দিল্লি শহরের ধ্বংসাবশেষে নিজের রাজধানী করে তোলেননি? উত্তর হলো দিল্লি শহর যুদ্ধ ও ধ্বংসের ফলে বিপর্যস্ত হয়েছিল, তাই শাহজাহান নতুন করে পরিকল্পিত ও সুন্দর শহর শাহজাহানাবাদ তৈরি করেন।
চলো 6 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বলছে শাহজাহানাবাদের নাগরিক বসতির প্রকৃতি বিশ্লেষণ করো। উত্তরে কি বলছে, বলছে শাহজাহানাবাদ পরিকল্পিত নগরী ছিল। এখানে রাজপ্রাসাদ, মসজিদ, বাজার, আবাসিক অঞ্চল সুন্দরভাবে আলাদা করা হয়েছিল। ধনী ও অভিজাত শ্রেণীর জন্য প্রস্তুত বাড়ি এবং সাধারণ মানুষের জন্য ছোট ঘর ছিল। শহরের ভেতরে শক্তিশালী প্রাচীর ও দরজা নির্মিত হয়েছিল। 7 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে দিল্লি সুলতানের প্রশাসনিক কাঠামোর ইক্তা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তরে কি বলছে, বলছে ইক্তা ব্যবস্থা ছিল রাজস্ব আদায়ের প্রধান মাধ্যম। সুলতান ইকতারদের নির্দিষ্ট অঞ্চলে রাজস্ব সংগ্রহের দায়িত্ব দিতেন। ইকতার দ্বারা প্রাপ্ত রাজস্বের অংশ সেনাবাহিনীর রক্ষায় ব্যয় করত এবং প্রশাসন পরিচালনা করত, ফলে শাসন ব্যবস্থা কার্যকারী ও সংগঠিত ছিল। 8 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে হুন্ডি কি, বলছে উত্তর কি বলছে, বলছে এক ধরনের আর্থিক দলিল যা বিনিময় নামা বা মুদ্রণ লেনদেন ব্যবহার হতো। 9 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে খানোয়ার যুদ্ধকে ধর্মীয় যুদ্ধ বলা যায় না কেন? উত্তর হলো কারণ এটি মূলত ক্ষমতা দখলের জন্য আকবর ও রানা প্রতাপের মধ্যে সংঘটিত হয়েছিল, ধর্মীয় কারণে নয়। 10 নম্বর প্রশ্ন হলো দিল্লি সুলতানদের কেন খালিফা অনুমোদন দরকার হতো? উত্তর হলো নিজেদের শাসনকে বৈধতা ও ধর্মীয় স্বীকৃতি দিতে। পরবর্তী টপিকে কি বলছে দেখো, বলছে টিকা লেখো। কয়টি? যে কোনো 3টি। প্রথমটা কি বলছে, ইক্তা ব্যবস্থা। চলো, দিল্লি সালতানাতের শাসনকালে রাজস্ব আদায় ও প্রশাসনিক ব্যবস্থা পরিচালনার জন্য রাজ্যকে ভাগ করা হতো এবং এই অঞ্চলের শাসন ক্ষমতা ইকতাদারদের হাতে তুলে দেওয়া হতো। ইকতাদাররা কর আদায় করতেন এবং পরবর্তীতে রাজকীয় সেনাবাহিনীতে সৈন্য সরবরাহ করতেন। 2 নম্বর টিকাটি হলো 12 ভূঁইয়া। চলো, উত্তরে কি বলছে, বলছে বাংলা দিল্লি সালতানাতের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়লে বিভিন্ন স্বাধীন ভূস্বামী 12 জন প্রধান একত্রিত হয়ে 12 ভূঁইয়া নামে পরিচিত হন। তারা নিজেদের স্থায়িত্ব শাসন বজায় রাখার জন্য সংগ্রাম করেন। 3 নম্বর টিকাটি হলো দিন-ই-ইলাহি। চলো, উত্তর কি বলছে দেখো, বলছে সম্রাট আকবর একটি নতুন ধর্মীয় সম্প্রদায় গঠন করেছিলেন যার নাম ছিল দিন-ই-ইলাহি। এই ধর্মের মূল উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সহ সমস্ত ধর্মের মধ্যে সামঞ্জস্য স্থাপন করা। 4 নম্বর টিকাটি হলো জাবতি ব্যবস্থা। উত্তরে কি বলছে, বলছে জাবতি ব্যবস্থা মুঘল আমলে রাজস্ব সংগ্রহের একটি পদ্ধতি ছিল। জমির পরিমাপ ও উৎপাদিত ফসলের ভিত্তির কর ধার্য করা হতো। এই ব্যবস্থা চাষিদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে রাজস্ব সংগ্রহ করা হতো। এই পদ্ধতির প্রবর্তক ছিলেন সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমলের আরেকটি নাম কি ছিল, বীরবল। চলো, এবার 5 নম্বর পয়েন্টে কি বলছে, বলছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর লিখো। চলো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখে নাও। দেখো কি বলছে। 1 নম্বর প্রশ্ন বলছে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ সম্পর্কে যা জানো লিখো। চল, উত্তরটা দেখে নাও। বলছে আলাউদ্দিন খলজি খাদ্য, শস্য, কাপড়, ঘোড়া ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ করতেন। তিনি বাজারের দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিতেন এবং বাজার পরিদর্শনের জন্য আলাদা দপ্তর তৈরি করেছিলেন। ফলে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ থাকতো এবং সৈন্যবাহিনীদের জন্য খাদ্য সরবরাহ করা সহজ হতো। 2 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগে ভারতের দেশের মধ্যখানে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লিখো। উত্তরে কি বলছে, বলছে মধ্যযুগে ভারতের স্থল ও জলপথ উভয়ের মাধ্যমে বাণিজ্য চলতো। নানান ধরনের পণ্য যেমন মসলিন, রেশম, মশলা, হাতিয়ার, রত্ন ইত্যাদি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে আদান প্রদান হতো। বিভিন্ন মেলা ও বন্দর শহর ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু। 3 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। উত্তর কি বলছে, আকবর প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সহিষ্ণুতা ও সুব্যবস্থাপিত সাময়িক ও রাজস্ব ব্যবস্থা গড়ে তোলে। মোগল সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তি দেন। তিনি মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করে সুদৃঢ় কেন্দ্রীকরণ ব্যবস্থা গড়ে তোলেন এবং জাতিগত ধর্মীয় বিভাজন কমিয়ে সমস্ত জনগোষ্ঠীকে সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তাই মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে তাকে গণ্য করা হয়। 4 নম্বর প্রশ্নে কি বলছে, বলছে মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আকবরের কৃতিত্ব আলোচনা করো। উত্তরে কি বলছে দেখে নাও। উত্তর বলছে আকবর মোগল সাম্রাজ্যের রাজনৈতিক ভিত্তি সুদৃঢ় করেন। তিনি প্রশাসনিক সংস্কার দিন-ই-ইলাহি ধর্মমত প্রচলন, রাজপুত নীতি গ্রহণ, সাম্রাজ্যের বিস্তার এবং মনসবদারি প্রথা চালু করেন। তার শাসনে মুঘল সাম্রাজ্য সুসংবদ্ধ ও শক্তিশালী হয়েছিল। 5 নম্বর প্রশ্ন হলো মধ্যযুগে ভারতে দেশের মধ্যকারে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা উল্লেখ করো। উত্তরে কি বলছে, মধ্যযুগে ভারতের শহরাঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্য বিস্তৃত ছিল। পণ্যদ্রব্যের মধ্যে মসলিন, রেশম, মশলা, ধাতু ইত্যাদির বাণিজ্য হতো। নদীপথ ও স্থলপথের বাণিজ্য চলত। শহর ও
মফসলের বাজার ছিল বাণিজ্যের মূল কেন্দ্র। 6 নম্বর প্রশ্ন কি বলছে, শেরশাহী সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। চলো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, শেরশাহ সুদৃঢ় প্রশাসন, মুদ্রানীতি সংস্কার এবং উন্নত সংযোগে ব্যবস্থা, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এবং ব্যবহৃত রাজস্ব প্রথা প্রবর্তন করেছিলেন। তিনি ডাক ব্যবস্থা চালু করেন এবং মুদ্রা সংস্কার করেন। এই প্রশ্নটা তোমরা বড় একটু 5 নম্বরেরটাও তোমরা দেখে যাবে, তোমাদের দিবার চান্স খুব বেশি। 7 নম্বর প্রশ্ন কি বলছে, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আলাউদ্দিন খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নির্দিষ্ট করে দেন। বাজারে মনিটরিং অফিসার নিয়োগ করা হয় যাতে দ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকে এবং সৈন্যরা সহজেই জীবনযাপন করতে পারে। 8 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো বলছে যে সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কি রকম ছিল। উত্তর কি বলছে, বিভিন্ন জলাধার, কূপ ও ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল। খাল কেটে নদী থেকে জল আনা হতো। সাধারণত জনগণের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং তোমাদের যদি আরও এরকম সাজেশন পড়তে দরকার হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।